বিরতিহীন ১ ঘন্টা সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মাইন্ড-এইড হাসপাতালে এএসপি মৃত্যুকে হত্যাকাণ্ড বলছে পুলিশ। গ্রেপ্তার 10, সিলগালা হবে হাসপাতাল। সিলেটে রায়হান হত্যায় মূল অভিযুক্ত এসআই আকবরের 7 দিনের রিমান্ড মঞ্জুর। নেওয়া হচ্ছে পিবিআই কার্যালয়ে। অর্থ পাচারের মামলায় জিকে শামীম সহ 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন। সাক্ষ্য গ্রহণ শুরু 19 নভেম্বর। করোনার কিট কেনায় 60 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওএমসি ও জেরিন এন্টারপ্রাইজ। অধিদপ্তরের বিরুদ্ধেই সহায়তার অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর্নে আইনি লড়াই সবে শুরু। হুঁশিয়ারি ট্রাম্প শিবিরের, প্রস্তুত ডেমোক্র্যাটরাও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মাইন্ড-এইড হাসপাতালে এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনা একটি হত্যাকাণ্ড বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। সিসিটিভির ফুটেজ দেখে এএসপির ওপর যে আক্রমণ হয়েছে তা একটি হত্যাকাণ্ড বলে জানান হারুনুর রশিদ। এই ঘটনার সাথে যারাই জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপ পুলিশ কমিশনার। ডিসি হারুন জানান, হাসপাতালটি সিলগালা করার প্রস্তুতি চলছে। এদিকে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে নিহত এএসপির পরিবার। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সহ এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে। ভিডিও ফুটেজ পর্যালোচনা আমাদেরকে স্পষ্ট মনে হয়েছে এটা একটা হত্যাকাণ্ড। কারণ এই জন্য হত্যাকাণ্ড যে 10 থেকে 12 জন লোক তাকে পিঠ বেঁধে মোড়ে আশ্রয় নিয়ে তারা কেউ ডাকতেন না। যারা এই হাসপাতালে বিভিন্ন সময় মানুষকে এনে হয়রানি করতেন, আমরা সকল তথ্যই সংগ্রহ করছি এবং আমরা এটাও লক্ষ্য করছি যে হাসপাতালের সাথে অন্যান্য হাসপাতালে, সরকারি হাসপাতালের কেউ যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য যাওয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। সোমবার মাইন্ড-এইড নামের ওই মানসিক রোগ নিরাময় কেন্দ্রে এই ঘটনা ঘটে। মানসিক অসুস্থতার কারণে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে রাজধানীর আদাবরে মাইন্ড-এইড হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সোমবার সকালে ভর্তি কার্যক্রম চলার সময়ই তাকে টেনে হিঁচড়ে একটি কক্ষে নিয়ে যান হাসপাতালের কর্মীরা। সিসিটিভি ফুটেজে সেখানে তাকে মারধরের দৃশ্য দেখা যায়। এর কয়েক মিনিটের মধ্যেই আনিসুলের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, হাসপাতালের কর্মীরাই তাকে পিটিয়ে হত্যা করেছে। এ বিষয়ে কথা বলার জন্য মাইন্ড-এইড হাসপাতালের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি, ছিলেন না কোনো চিকিৎসকও। তবে উপস্থিত কর্মচারী ও নার্সরা জানান, আনিসুল করিমকে জাতীয় মানসিক ইনস্টিটিউট থেকে তাদের হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। ওই সময়ে তিনি খুব উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন ও বিভিন্ন জনকে মারধর করেন বলেও দাবি তাদের। তাকে শান্ত করার জন্য অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট কক্ষে নেওয়া হয় বলে দাবি করেন নার্সরা। একটা জ্যাকেট আছে, ধরেন আপনি হাত পা স্বাভাবিক, আপনার কাছে এভাবে গেলে আপনি আমার আঘাত করবেন, এটাই স্বাভাবিক। তো তখন হচ্ছে ওই জ্যাকেটটা পরানো হয়, পরানোর পরে হচ্ছে যে আপনি হাতটা নাড়াতে পারবেন না। হয়তো বা জ্যাকেটটা পরানোর জন্য ওনার সাথে দস্তাদস্তি করছেন, যা আর ওনার অন্যান্য প্রবলেম থাকতেই পারে, স্বাভাবিক। মানসিক রোগ নিরাময় কেন্দ্র হলেও মাইন্ড-এইডের নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস বা জরুরি অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ছিল না। আনিসুলের মৃত্যুর জন্য হাসপাতালের অব্যবস্থাপনাও দায়ী হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। এই হাসপাতাল যে এখানে এদের তো অ্যাম্বুলেন্স বা অক্সিজেন রাখার মতো কোনো কিছু না। এরা হলো মাদকাসক্ত চিকিৎসা করে, তো লেখাই আছে মানসিক, যে মাইন্ড-এইড। আচ্ছা। পরে ওরা ওই এই করতে করতে চিল্লাচ্ছে, বেশি টাইম বলছি তো একটা অ্যাম্বুলেন্সে খবর দিলেই তো হয়। সোমবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গ থেকে সিনিয়র এএসপি আনিসুলের মরদেহ গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় নেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের ব্যবস্থাপক সহ 8 জনকে আটক করেছে পুলিশ। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ঘটনায় মারা যাওয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।
সেখানে তার স্বজনদের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, পুলিশ সুপার আনিসুল করিমকে তো দাফন শেষ হয়ে গেছে, তো তার পরিবারের স্বজনদের মধ্যে যারা আছেন তারা কি বলছেন এই মৃত্যুর বিষয়ে, এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন? আপনি জানেন যে মৃত্যু আনিসুল করিম তার গ্রামের বাড়ি কাপাসি হলেও তিনি কিন্তু সিটি কর্পোরেশনের যে বরুদা এলাকা সেখানে থাকতেন এবং তার পরিবার বাবা মা তারা এই বাড়িতে বসবাস করছিলেন। এবং গতকাল যখন এই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয় রাতেই তার মরদেহ এই বাড়িতে আনা হয় এবং আজ সকাল 9:30টার দিকে তার নামাজের জানাজা ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয় এবং তারপর যে সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় গুরুস্থান সেখানে তার দাফন যে ক্রিয়া সেটি সম্পন্ন হয়েছে। এবং এই মৃত্যুর বিষয়টি নিয়ে এখন কিন্তু যে নিহতের পরিবার সেখানে শোকের মাতম চলছে। তার একমাত্র যে সন্তান 4 বছরের সেই সন্তান কান্নাকাটি করছে এবং তার যে স্ত্রী তিনি বারবার মুস্ত করছেন এবং ভাইদের মধ্যে আমি হাজারি লক্ষ্য করেছি। এবং এই তার যে বড় ভাই রেজাউল করিম তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি বলছেন যে মাইন্ড এইড যে হাসপাতালটি রয়েছে সেটির ভালো বাইরের পরিবেশ অত্যন্ত চকচকে ছিল এবং পরিবেশ ভালো দেখেই তারা মূলত তার ভাইকে সেই হাসপাতালে নিয়ে গেছিলেন, কিন্তু তাদের ব্যবস্থাপনা যে খারাপ ছিল, তাদের যে কাগজপত্র ছিল না এগুলো তিনি জানতেন না বলে তিনি আমাকে জানিয়েছেন। এবং তিনি বলছেন যে নেওয়ার পরেই সেই আনিসুল করিমকে নাস্তা করার পর দোতলায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের স্বজনদেরকে যেতে চাইলেও তাদেরকে বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে 10-15 মিনিট পর যখন আনিসুল করিম নিস্তেজ হয়ে যান তখন তাদের স্বজনদেরকে খবর দেওয়া হয় এবং পরে তিনি এবং তার যে 2 বোন সেখানে গিয়ে তার ভাইয়ের মরদেহ নিস্তেজ অবস্থায় দেখতে পান। তো তিনি বলছেন যে আনিসুল করিমের কি ধরনের মানসিক সমস্যা ছিল সে বিষয়ে কি তার স্বজনরা কিছু জানাতে পেরেছে? আমি এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলাম রেজাউল করিমকে। তিনি যেটা বলছেন যে আগে পরে তার কোনো মানসিক সমস্যা ছিল না, তবে গত শুক্রবার থেকে তিনি কিছুটা অবসাদ এবং মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এই কারণেই তাকে বরিশাল থেকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় এবং সেখানে যে মাইন্ডেড হাসপাতাল সেখানে ভর্তি করা হয়। তিনি দাবি করছেন যে তার ভাই আগে থেকে অসুস্থ ছিলেন না, তিনি বলছেন যে 2-1 দিন অবজারভেশন রাখলে তিনি সুস্থ হয়ে যেতে পারেন এমন আশ্বাস নিতেই তাকে সেখানে ভর্তি করা হয়েছিল বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আবুল হাসান, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চলে যাচ্ছি আদাবরে মাইন্ড এইড হাসপাতালে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, এর আগের খবরে আমরা জেনেছি যে মাইন্ড এইড হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি অভিযান চালানো হচ্ছিল, সেই অভিযানের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? স্বাস্থ্য অধিদপ্তরের 3 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে এসেছিল, এসে তারা এখানে পর্যবেক্ষণ করেছে এবং এখান থেকে তারা চলে গিয়েছে। এবং যাওয়ার আগে গণমাধ্যমকে তারা যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে এই হাসপাতাল হিসেবে পরিচালনা করার জন্য যে তাদের অনুমতির প্রয়োজন ছিল সেটির জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছিল, কিন্তু একটি হাসপাতালের জন্য যে কাগজপত্র বা যে ফ্যাসিলিটি এই হাসপাতালে রাখার দরকার সেগুলো কিছুই তারা দেখাইতে পারেনি। সে কারণেই মূলত এই মাইন্ড এইডকে তারা হাসপাতাল হিসেবে অনুমতি দেয়নি। তার পরবর্তীতে তারা এটি একটি নিরাময় কেন্দ্র বা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র হিসেবে তারা এটা পরিচালনা করছিল। তো সেক্ষেত্রে অনুমতি দরকার হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যেই প্রতিনিধি দল এখানে এসেছিল তারা বলেছে তাদের আসলে এখানে কোনো অনুমতি ছিল না। ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, কি তথ্য রয়েছে বিষয়ে? পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, ডিসি হারুনুর রশিদ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা এটি আসলে সিলগালা করে দিবেন। আর স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলেছে, তারা যেহেতু এটি হাসপাতাল হিসেবে অনুমতি নেয়নি সে কারণে আসলে তারা এখানে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তবে এটি যাতে ভবিষ্যতে হাসপাতালের অনুমতি না পায় বা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করতে পারে সেটি তারা অবশ্যই নজরে রাখবেন এবং সে ধরনের ব্যবস্থা তারা নেবেন। এবং যে প্রতিনিধি দলটি এসেছিল তারা তাদের প্রতিবেদন তারা স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেবে। স্বাস্থ্য অধিদপ্তর পরবর্তীতে তাদের যে ব্যবস্থা নেওয়া
দরকার সেটি তারা নিবে। আর এখন পর্যন্ত থানা পুলিশ বা পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা এটি যেহেতু একেবারে কোনো নিয়ম কানুন ছাড়াই তারা চালিয়ে আসছিল, সে কারণে তারা এটি সিলগালা করে দিবে এবং সেটি 2:30 নাগাদ তারা একটি প্রতিনিধি এখানে আসতে পারে পুলিশের। তো তারা আসলে তারা হয়তোবা এটি সিলগালা করে দিয়ে যাবে। কিন্তু এখানে মূলত আসলে সিলগালার যেই পরিস্থিতি হয়, এখানে কিন্তু আসলে সেই পরিস্থিতি কালকের ঘটনার পর থেকে এখানে আর আজকে কিন্তু কেউই আসেনি। একজন মাত্র পেশেন্ট এখানে ছিল, তাকেও কিন্তু আজকে তার পরিবার এখান থেকে নিয়ে গিয়েছে। এখানে 2 জন স্টাফ ছাড়া আর কেউই আসলে এই হাসপাতালে নেই। আসলে এই ছিল সহকর্মী আসলে মাসুদুর রহমান জানাচ্ছিলেন আদাবরের মাইন্ড এইড হাসপাতালের সামনে থেকে। সিলেটে রায়হান হত্যার মূল অভিযুক্ত এসআই আকবরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করে। এরপর তাকে নেওয়া হবে পিবিআইয়ের কার্যালয়ে। সোমবার কানাইঘাট সীমান্ত থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। বলছিল তুমি আপাতত চলে যাও, কদিন পরে আইসো, 2 মাস পরে মোটামুটি এটা ঠান্ডা হয়ে যাবে। তিনি এসআই আকবর, সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার মূল আসামি। আটকের পর এতদিন আত্মগোপনে থাকার কথা জানাচ্ছিলেন তিনি। সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে খাসিয়াদের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ধ্যায় তাকে নেওয়া হয় জেলা পুলিশ সুপার কার্যালয়ে। গোপন তথ্যের ভিত্তিতে এসআই আকবরকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে আনুষ্ঠানিকতা শেষে তুলে দেওয়া হয় পিবিআই এর কাছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি এবং এই সংক্রান্তে সে যে সমস্ত জায়গায় পালিয়ে থাকতে পারে সেই সমস্ত লোকজনের কাছেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তাদের বাড়িও তল্লাশি করেছি। ডোনা সীমান্তবর্তী এলাকায় সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আমাদের সাদা পোশাকে পুলিশ ছিল, তারা সেখানে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। গত 11 সেপ্টেম্বর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন রায়হান আহমেদ। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। এর পরিপ্রেক্ষিতে 12 সেপ্টেম্বর এসআই আকবর সহ 4 পুলিশকে বরখাস্ত এবং 3 পুলিশকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর। পরে পালিয়ে যায় এসআই আকবর হোসেন ভুইয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অর্থ পাচারের মামলায় জিকে শামীম সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য 19 নভেম্বর দিন নির্ধারণ করেন। এই মামলার অন্য আসামিরা হলেন দেলোয়ার, মোরাদ, জাহিদুল, শহীদুল, কামাল, সামসাদ ও আনিসুল ইসলাম। এর আগে গত 2 নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন থাকলেও পিছিয়ে আজকের দিন ঠিক করেন আদালত। এর আগে গত 5 অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। পরে বিচারের জন্য ঢাকার বিশেষ জজ 10 আদালতে মামলাটি বদলির আদেশ দেন। গত বছরের 20 সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের নিজ বাসা থেকে আটক করা হয় শামীমকে। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। আমাদের আরো যা থাকছে। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে আগাম প্রস্তুতির নির্দেশনা নেই বিমানবন্দরে। যাত্রীর চাপে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এক মাসে রাজধানীতে ডেঙ্গু রোগী বেড়েছে 2.5 গুণ। মশার উপদ্রব কমাতে সিটি কর্পোরেশনের সাঁড়াশি অভিযান। আমদানিকারক করোনা পরীক্ষার কিট আনলেও কেন্দ্রীয় ঔষধাগারে দিতে পেরেছে মাত্র 2টি প্রতিষ্ঠান। সেই সুযোগে 2 প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে অতিরিক্ত মুনাফা করেছে প্রায় 60 কোটি টাকা। এই কাজে তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর সহায়তা করেছে বলে প্রমাণ এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে। স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি নতুন কিছু নয়, তবে এবারের অনুসন্ধান কিছুটা ভিন্ন। কারণ করোনা পরীক্ষার কিট কেনাকাটায় কিছু প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে। দেশে সংক্রমণ শুরুর পর করোনা পরীক্ষার কিট সরবরাহের আদেশ পাওয়া প্রতিষ্ঠানের একটি উত্তরার স্টার্লিং মাল্টি টেকনোলজিস। তবে মে মাসের শুরুতে তুরস্কের আনাতোলিয়া ব্র্যান্ডের 1 লাখ কিট এনেও সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে সংকট দেখা দিলে জুনে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তাদের কাছ থেকে 25,000 কিট কেনে কেন্দ্রীয় ঔষধাগার। কোন যুক্তিতে কি করেছেন, তাদের অফিসিয়াল কি ব্যাপার বা তাদের ইউজের কি ব্যাপার, এই ধরনের কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা কিছু পাই নাই যে আমাদের আপনাদের কিটে এই সমস্যা আছে, দিস অ্যান্ড দ্যাট আমরা এই পর্যন্ত আমরা কিছু পাইনি।
এপ্রিলে স্টার্লিং মাল্টি টেকনোলজিস সহ ৮ প্রতিষ্ঠান প্রায় ৯ লাখ কিট সরবরাহের আদেশ পায় কেন্দ্রীয় ঔষধাগারের কাছ থেকে। তাদের বেশিরভাগই কিট আনলেও সরবরাহ করতে পেরেছে কেবল একটি প্রতিষ্ঠান। ঠিকাদারদের অভিযোগ, ঔষধাগার পরে তাদের কিট নিতে চায়নি। কারণ অনুসন্ধানে জানা যায় ২২ মে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সম্মতি আছে জানিয়ে কেবল চীনা কোম্পানি সানসিওর বায়োটেকের কিট কিনতে ঔষধাগারকে চিঠি দেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। এতে একক প্রতিষ্ঠান হিসেবে কিট সরবরাহের সুযোগ পায় ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন ওএমসি। একইভাবে আরেক চিঠিতে নতুন সরবরাহকারী হিসেবে যুক্ত হয় জেরিন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠান দুটি ১৫ জুন ১.৫ লাখ করে কিট সরবরাহের আদেশ পায়। প্রতিটি সানসিওর কিটের দাম পড়ে ২,৩০০ টাকা। তবে ২৬ জুন একই কিট ১,৮২০ টাকায় ঔষধাগারে সরবরাহের আদেশ নেয় সায়েন্সটেক কর্পোরেশন নামে আরেক প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা কথা বলতে রাজি হননি। সরকারি কেনাকাটায় ঠিকাদারদের সুবিধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশ্লেষকেরা। যদি হয় যে আমি দুর্নীতি করার জন্য কাউকে আমি লাইসেন্স দিলাম, তুমিই কিনবা, তো আন্ডারহ্যান্ড পেমেন্ট তোমাকে আমি তোমার মাধ্যমে কিনবো, তাতে কি হয় সরকার ওই দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এবং সেক্ষেত্রে একটা তদন্ত হওয়া প্রয়োজন। বিশ্লেষকেরা বলছেন স্বাস্থ্য খাতের কেনাকাটায় অনিয়ম রোধে জোর দিতে হবে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর উপর। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সরকার আগাম প্রস্তুতির কথা বললেও এখনও কোনো নির্দেশনা পায়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মী দিয়ে বিদেশ ফেরত যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশের বন্দরগুলোতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশেই দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছে করোনা। এসব দেশ থেকে প্রতিদিন বাংলাদেশে আসছেন কমপক্ষে ৫,০০০ যাত্রী, যার মধ্যে সিংহভাগই ফিরছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে যারা করোনা নেগেটিভ সনদ দেখাতে পারছেন তাদেরকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে যাদের সনদের মেয়াদ ৭২ ঘন্টা পার হয়ে গেছে তাদেরকে পাঠানো হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। ১ ঘন্টা পর পর ফ্লাইট থাকছে, তো প্যাসেঞ্জারের সংখ্যাও বাড়ছে, তো সেই হিসেবে আমাদের কাজের চাপও বাড়ছে। তো ওই তুলনায় আমাদের লোক সংখ্যা এখন পর্যন্ত যতটুকু কাছে কাজ চালানো যাচ্ছে, তবে আমার মনে হয় আরও লোকজন দরকার। বিদেশ ফেরত যাত্রীদের মাধ্যমে সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও আগাম প্রস্তুতির বিষয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি স্বাস্থ্য বিভাগ। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এখনও কোনো লিখিত কোনো নির্দেশনা এখনও পাইনি। আমাদের যে জনবল দরকার স্বাস্থ্যের জন্য, যে ডাক্তার দরকার, ইন্সপেক্টর, স্যানিটারি ইন্সপেক্টর বা নার্স দরকার, তারা প্রয়োজনের তুলনায় এখনও অনেক কম আছে। অধিক সংখ্যক মানুষকে কোয়ারেন্টাইন করার জন্য যে আপনার আসন ব্যবস্থা বা তাদের যে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি বা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি কিন্তু আমাদের ঢাকা শহরে বাড়াতে হবে। এদিকে সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে গেলে তা মোকাবেলায় হজ ক্যাম্প ও দিয়াবাড়ির পাশাপাশি আরও কোয়ারেন্টাইন সেন্টার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যারা বিদেশ থেকে আসবে, এখন সেকেন্ড ওয়েভ চলছে, এমন অনেক দেশ থেকে কিন্তু আমাদের দেশে অনেকে আসা যাওয়া আছে। সেই জায়গাটায় আমাদের সেকেন্ড ওয়েভটা আরও ত্বরান্বিত করতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়, রিলেটেড মন্ত্রণালয়, তাদের যে নির্দেশনাগুলো সেগুলোও জনসাধারণকে মেনে চলতে হবে। বিমানবন্দরে চিকিৎসক, নার্স সহ সব মিলিয়ে ৯৮ জন স্বাস্থ্যকর্মী কাজ করছেন। লোকবল পর্যাপ্ত আছে দাবি করে স্বাস্থ্য বিভাগ বলছে প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। ২০ জন ডাক্তার অতিরিক্ত দেওয়ার ডিমান্ড পেয়েছি, প্রায় ১০ জন ডাক্তার অতিরিক্ত দেওয়া হয়ে গেছে। ২০ জন নার্স অতিরিক্ত দেওয়ার জন্য ডিমান্ড পেয়েছি, সেটাও অলরেডি ১০ জন নার্স দেওয়া হয়ে গেছে। বিমানবন্দরে আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য পর্যাপ্ত জনবল আছে। করোনার ছাড়পত্র নিয়ে দেশে ফেরা যাত্রীদের নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সময়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে খুলনা, বরিশাল, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বরিশালে অভিযানের প্রথম দিন আজ মাঠে নেমেছে ১৩টি ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে চলা অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৪,০০০ টাকা এবং ১১ জনকে ৫,৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে এখন বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ,
আজকে প্রথম দিনে বরিশালে কোথায় কোথায় অভিযান চালাচ্ছে, এ পর্যন্ত কতজনকে জরিমানা করা হয়েছে? সকালে বরিশালে অভিযান শুরু হয়েছে, কার্যত শুরু হয়েছে গতকালকে, কিন্তু গতকালকে একটি মোটিভেশন ছিল। আজকে আমরা দেখেছি গির্জা মহল্লা, সদর রোড, বিভিন্ন জায়গায় অভিযান চলেছে। এখন পর্যন্ত 4টি প্রতিষ্ঠান এবং 11 জন মানুষকে, এটা 4টি প্রতিষ্ঠান হলো স্বাস্থ্যবিধি না মেনে প্রতিষ্ঠান চালানোর জন্য, আর 11 জন মাস্ক ব্যবহার করেননি। এর জন্য সর্বমোট আমরা দেখেছি 9,800 টাকা জরিমানা করা হয়েছে। আমি এই অভিযানের পরপর সদর রোডের পরিস্থিতি একটু দেখাতে চাই আপনাকে। আমি সদর রোডে দাঁড়িয়ে আছি, যে এই অভিযানের জরিমানা করা হচ্ছে এবং ভবিষ্যতে জেলে দেওয়া হতে পারে, সেই ক্ষেত্রটিকে বিবেচনা করে মানে ওই অভিযান চলার পরপরই যেটি দেখা যাচ্ছে যে যেভাবে আছে মাস্ক জুগিয়েছেন এবং সেটুকু পরে মুভমেন্ট করার চেষ্টা করছেন। আপনি আগেই জানেন যে বরিশালের জেলা প্রশাসক আজিউর রহমান যিনি রয়েছেন, তিনি এর আগে ঘোষণা দিয়েছিলেন নো মাস্ক নো সার্ভিস। এখন যেটা দেখা যাচ্ছে নো মাস্ক নো মুভমেন্ট। ঠিক সেভাবে তিনি আজ 3 জন ম্যাজিস্ট্রেট নামিয়েছেন এই শহরে। ফজলে রাব্বি, মোহাম্মদ জিয়াউর রহমান আর রুবিনা আফরোজ, এরা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন প্রথমত মোটিভেশন দিতে, এবং তারপরেও যখন তারা বেড়ে উঠতে পারেনি তখন জরিমানায় গেছেন, প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। পাশাপাশি তারা যেটি করছেন, তারা কিন্তু মাস্ক বিলি করেছেন। এখন এই সার্বিক প্রক্রিয়া জেলা প্রশাসন থেকে একটা কথাই বলা হয়েছে যে করোনার সেকেন্ড ওয়েভ। আমরা যদি দেখি যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে যে পরীক্ষাগার আছে, আবার তার স্ট্যাটিস্টিক যদি দেখি, তাহলে কিন্তু বরিশালে এখন করোনা আবার নতুন করে উঠতির দিকে চলে গেছে। আমরা গত পরশু দিনের যদি হিসেবটা দেখি, তো সেখানে প্রায় 25% আমরা পরীক্ষা, যাদের রক্ত পরীক্ষা হয়েছে এবং করোনা সিরাম পরীক্ষাগুলো হয়েছে এবং তার রিপোর্ট অনুযায়ী যে ফলাফল বেরিয়েছে। অভিযানটি কতদিন চলবে? প্রশাসন থেকে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, অর্থাৎ করোনার সিগন্যাল ঢাকা থেকে না আসা পর্যন্ত জেলা প্রশাসনের অভিযান চলবে। আজকে যতটা যেভাবে চলেছে, ভবিষ্যতে এটি আরো কঠোরভাবে চালানো হবে এবং এর সাথে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের প্রত্যেকটি দপ্তরকে ইনক্লুড করা হবে। আর আমরা বুঝতে পেরেছি। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। করোনায় বিশ্বে একদিনে 6,700-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে প্রায় 5 লাখ। এ নিয়ে বিশ্বের মোট মৃতের সংখ্যা 12,68,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 5,12,00,000। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 641 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 2,44,000-এর বেশি। নতুন 1,25,000 রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা 1,04,00,000। যুক্তরাষ্ট্রের পর একদিনের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে, প্রাণ গেছে 550 মানুষের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 40,000 ছাড়ালো। দেশটিতে নতুন করে ভাইরাস মিলেছে 20,000-এর বেশি মানুষের দেহে। ইরানে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 458 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে 1,000-এর বেশি। এছাড়াও ভারতে একদিনে 450 মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমিতের সংখ্যা 37,000। অক্টোবরের চেয়ে নভেম্বরে রাজধানীতে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় 2.5 গুণ। অক্টোবরে যেখানে রোগীর সংখ্যা 163, সেখানে নভেম্বরে প্রথম 8 দিনেই 115 জন। তবে কীটতত্ত্ববিদেরা বলছেন, বৃষ্টি না হলে ডেঙ্গু রোগীর সংখ্যা আর বাড়বে না। এদিকে মশার উপদ্রব কমাতে সাঁড়াশি অভিযান শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। করোনা মহামারীর মধ্যে অনেক রোগের তথ্য এবার ততটা পাওয়া যায়নি। ডেঙ্গুর ক্ষেত্রেও তেমনই হয়েছে। এবার অক্টোবরের শেষে বৃষ্টি হয়, বেড়েছে মশার উপদ্রব। হঠাৎ করেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। মশা বাড়ার সাথে সাথেই অভিযান চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। কাউন্সিলরদের আশ্বাস, 2-3 দিনের মধ্যে কমবে মশার প্রকোপ। ধানমন্ডিতে মশার সংখ্যাটা বেড়ে গিয়েছিল, তারপরও তাৎক্ষণিকভাবে আমি 10টা মেশিন বিভিন্ন জায়গায় পাঠিয়ে এবং আমরা আমাদের যে লোকবল দিয়ে করে আমরা কাজ করছি এবং আশা করি আমাদের এই মশার আপনারা 2-3 দিনের ভিতরেই দেখবেন যে আমাদের এখানে কোনো মশাই নাই। বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালাই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা প্রায় 85,000 টাকার মতো আমার এলাকায় মাধ্যমে জরিমানা করা হয়। মশার কিছু জায়গায় লাভা পাওয়া যায়। এই মশা নিধনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। 2 সিটি কর্পোরেশন বলছে মশার ওষুধের সংকট নেই, তাই কিউলেক্স ও এডিস মশার উপদ্রব আর বাড়বে না। প্রতি ভাগে
4 জন করে পরিচ্ছন্ন কর্মী থাকবে, 1 জন করে মশক কর্মী থাকবে। এদের কাজ হবে যে প্রথমে আইডেন্টিফাই করা যে কোথাও আছে কিনা, মানে মশার ব্রিডিং করার মতো প্লেস আছে কিনা, ওইটা আইডেন্টিফাই করে ওটা ধ্বংস করা এবং সেখানে লার্ভিসাইড ইউজ করা। আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী 15 দিনে বৃষ্টির সম্ভাবনা নেই, তাই ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে বলছেন কীটতত্ত্ববিদেরা। যদি নভেম্বরে আর বৃষ্টিপাত না হয় তাহলে এবছর ডেঙ্গু রোগী আর বাড়বে না বলে আমাদের গবেষণা বলছে। আশা করি আগামী 15 দিনের মধ্যেই এডিস মশার ঘনত্ব ঢাকা শহরে অনেকটাই কমে যাবে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে 742 জন, হাসপাতালে ভর্তি রয়েছে 62 জন, মারা গেছে 5 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে বিএনপি প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। কাদের বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপির গণতন্ত্র হচ্ছে কারফিউ গণতন্ত্র, হ্যাঁ না ভোটের গণতন্ত্র। এ সময় গণতন্ত্রকে নস্যাৎ করার চক্রান্ত থেকে বিএনপিকে ফিরে আসারও আহ্বান জানান ওবায়দুল কাদের। পাশাপাশি ষড়যন্ত্র ও পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপরাজনীতি পরিহার করারও পরামর্শ দেন তিনি। পরে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ দিন দিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। শেখ হাসিনা সরকার দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। বিএনপির গণতন্ত্র কারফিউ গণতন্ত্র, হ্যাঁ না ভোটের গণতন্ত্র, যেখানে 110% ভোটও পড়েছিল, না বাক্স ছিলই না। এগুলো তাদের গণতন্ত্র। গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় তারা বিএনপি। টানা বৃষ্টি ও কয়েক দফা বন্যায় দেশের বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে গেছে, তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এসব সড়কে চলাচলে একদিকে সময় লাগছে বেশি, অন্যদিকে পোহাতে হচ্ছে দুর্ভোগ, প্রায় ঘটছে দুর্ঘটনাও। রংপুর নগরীর প্রায় 350 কিলোমিটার কাঁচা পাকা রাস্তায় এখন খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। ভাঙাচোরা রাস্তার কারণে 1 ঘন্টার পথ পার হতে সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা বেশি। রংপুরের প্রায় রাস্তা বেশিরভাগে এইরকম ভাঙাচোরা, মানে গাড়ি ঘোড়া চলে না। যে একটা রুগী নিয়ে আমরা জরুরিভাবে আসবো সেটাও পারি না, বর্ষা হলে এক হাঁটু পানি জমে থাকে। বন্যার পানি নামার পর মানিকগঞ্জে দৃশ্যমান হয়েছে সড়কের ভাঙাচোরা চেহারা। গুরুত্বপূর্ণ সড়কগুলোর কোথাও ছোট বড় গর্ত, আবার কোথাও বের হয়ে আছে ইটের খোয়া। চলতে গিয়ে ভোগান্তিতে পড়ছে মানুষ। এই রাস্তায় খারাপ দিকে আমাকে লেগেলে মাথায় করে বোঝাবে রাজীপুর আনতে হয়, তারপরে আমার গাড়িতে দিতে হয়। গোপালগঞ্জের কাজুলিয়ার গ্রামীণ সড়কে রিক্সা ভ্যান তো দূরের কথা, হেঁটে চলাচলও কষ্টকর। রোগী আনা নেয় দুর্ভোগে পড়ছে লোকজন। এই ড্রেনের জন্য ভাঙিয়ে রাখছে রাস্তা, অনেকদিন হয়ে গেছে, তো কোনো পৌরসভা থেকেও কোনো কিছু দেখে না। রিক্সা ভ্যান উল্টে অনেক সময় অ্যাক্সিডেন্টও হয় এবং রাস্তার অবস্থা এমন হয়েছে যেমন ধান রোপণ করা যাবে এরকম অবস্থা। মাদারীপুরের চরমুগরিয়া থেকে শ্রীনদী ও শিবচর যাওয়ার সড়কের 15 কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যে আমরা কার্যাদেশ প্রদান করছি। আমরা ঠিকাদারদের সঙ্গে একটা ম্যানেজমেন্ট মিটিং করে উইদিন 10 দিনের মধ্যে আমরা কাজটা শুরু করব এবং নির্ধারিত সময় 18 মাসের মধ্যে আমরা কাজটা শেষ করব। সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ার বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ জানায় মেরামতের কাজ দ্রুতই শুরু হবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় 11 মাস ধরে স্থবির যশোরের ভৈরব নদের খনন কাজ। এতে জলাবদ্ধতা ও দুর্গন্ধে নাকাল নদ তীরবর্তী মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে কাজে বিঘ্ন হলেও পুনরায় খনন কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। 2017 সালের জুলাইয়ে যশোরের ভৈরব নদে নির্বিঘ্নে পানি প্রবাহের লক্ষ্যে অভয়নগর থেকে চৌগাছা উপজেলা পর্যন্ত 96 কিলোমিটার এবং সদরের দায়তলা সংযোগ খাল খনন প্রকল্পের অনুমোদন পায় পানি উন্নয়ন বোর্ড। 272 কোটি টাকা ব্যয়ে পাওবোর এই প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালের জানুয়ারিতে। গত মৌসুমে নদ তীরবর্তী শহরাংশের কাজ শুরু হলেও তা চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। গেল বর্ষায় 11 মাস ধরে খনন কাজ স্থবির হয়ে পড়ায় এ পর্যন্ত প্রকল্পের মাত্র 69 ভাগ কাজ শেষ হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়সারা কাজের ধীর গতিতে শহর জুড়ে বেড়েছে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। এখানে পানি যে পরিমাণ জমা যাচ্ছে, যার চারিপাশে আর কি পানি এটা উঠে আসতেছে, একটা বিশাল একটা ভোগান্তিতে আছি আমরা। দুর্গন্ধ এখন মনে হচ্ছে আমাদের আগের অবস্থায় থাকলে ভালো হতো। নদীতে টোটালি কচুরিপানায় ভরা, কোনো কাজই হয়নি। পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টি আর অতিরিক্ত কাদামাটির কারণে খনন কাজ থমকে থাকলেও তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর একটা ভাসমান যন্ত্র নিয়ে আসবো, যেটা কাদার মধ্যেও কাজ করতে পারে, কারণ এখানে অন্য কোনো মেশিন এখানে আসলে সাস্টেনেবল হয় না। এই জন্যই আসলে অগ্রগতিটা সেভাবে ফুল স্পিডে করা যায়নি আগে। তো আমরা এবছর আশা করি এটা ইনশাল্লাহ ওভারকাম করতে পারবো। 2021 সালের জুনে প্রকল্পটি শেষ করার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় আরও 1 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে। রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ মাত্র 20 ভাগ। অর্থ সংকট ও জমি অধিগ্রহণ জটিলতায় পিছিয়েছে 5 বছর। আইপিএল এর ফাইনাল রাত 8টায়। শিরোপার লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। আজ নূর হোসেন দিবস। 1987 সালের 10 নভেম্বর স্বৈরাচারী এরশাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলাকালে রাজধানীর 0 পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান নূর হোসেন। তাঁর স্মরণে প্রতি বছর এই দিনটি শহীদ নূর হোসেন দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগান লেখা তার ছবিটি স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিবাদের অমূল্য প্রতীক হয়ে আছে। তার আত্মদান স্বৈরাচার এরশাদ সরকারের ভিত নাড়িয়ে দেয়। আরও বেগবান হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন, ত্বরান্বিত হয় এরশাদ সরকারের পতন। তার মৃত্যুর পর রাজধানীর 0 পয়েন্ট এলাকার নাম শহীদ নূর হোসেন স্কয়ার করা হয় এবং 10 নভেম্বরকে শহীদ নূর হোসেন দিবস হিসাবে ঘোষণা করা হয়। করোনার কারণে এবার সীমিত আয়োজনে নূর হোসেনকে স্মরণ করা হচ্ছে। মেট্রো রেল নির্মাণের সময় সড়কে জনভোগান্তি কমাতে উত্তরা থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত উড়াল সেতু নির্মাণে 2013 সালে চুক্তি হলেও কাজ শেষ হয়েছে মাত্র 20 ভাগ। কিন্তু উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ শেষ হয়েছে 50 ভাগেরও বেশি। কর্তৃপক্ষ বলছেন, আর্থিক সংকট ও জমি অধিগ্রহণ জটিলতায় 5 বছর পিছিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। তাদের আশা সংকট কেটে গেছে, আগামী বছর উড়াল সড়কের একাংশ খুলে দেওয়া হবে। মেট্রো রেল নির্মাণের সময় সড়কে যানবাহনের চাপ কমাতে উত্তরা থেকে কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত হয়। শেষ হওয়ার কথা ছিল 2018 সালে, কিন্তু নানা জটিলতায় 8,940 কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ 5 বছর বাড়ানো হয়। সরকারি বেসরকারি অংশীদারিত্বে এ প্রকল্পের নির্মাণ কাজ পায় ইতালথাই ডেভেলপমেন্ট কোম্পানি। আর্থিক সংকটের কারণে চীনের 2 প্রতিষ্ঠানের কাছে 49% শেয়ার বিক্রি করে ইতালথাই। এ প্রকল্পের বেশিরভাগ অর্থায়ন করছে চীনের এক্সিম ও আইসিবিসি ব্যাংক। আমরা নির্দিষ্ট সময়ে জমি হস্তান্তর করতে পারি না বিনিয়োগকারীকে, এবং তারাও তাদের আর্থিক যে নিশ্চয়তা সেটাও তার ঠিক সময় মতো করতে পারে না। ফলে প্রজেক্টটা কিছুটা বেশ অনেকটাই ডিলে হয়েছে। এখন বর্তমানে সেই অবস্থা কেটে গেছে। 2021 ডিসেম্বরে বনানী এয়ারপোর্ট থেকে শুরু করে আমরা তেজগাঁ রেল স্টেশন পর্যন্ত ট্রাফিকের জন্য আমরা উন্মুক্ত করে দেব। এখন পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি মাত্র 20 ভাগ। তবে উত্তরা থেকে বনানী অংশ কাজ হয়েছে 56%। মূল এক্সপ্রেসওয়েটি প্রায় 20 কিলোমিটার। এর 31টি পয়েন্টে ওঠানামা করা যাবে। যখন আমরা মেট্রোর কাজ করব, বিআরটি কাজ করব, তাহলে তখন মানুষ কিন্তু মতিঝিল থেকে একবার যখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে, উত্তরার দিকে খুব দ্রুত ফ্ল্যাশ আউট হয়ে যাবে। এবং এই নির্মাণ কাজ চলাকালীন সময়ে এক্সপ্রেসওয়ের কোনো রাস্তার উপরে খুঁটি থাকবে না। এক্সপ্রেসওয়েতে 80 কিলোমিটার গতিতে চলবে যানবাহন। মাত্র 20 মিনিটে উত্তরা থেকে কুতুবখালী যাওয়া যাবে এ টোল সড়কে। এতে প্রাইভেট কারের টোল 125 টাকা, বাস 250 এবং ট্রাকের 500 টাকা। নির্মাণ সময়সহ 25 বছর টোল নেবে বিনিয়োগকারীরা। রাজধানীর অসহনীয় যানজট নিরসনে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অন্যতম একটি। কর্তৃপক্ষের আশা, প্রকল্পটি বাস্তবায়ন হলে কমবে নগরবাসীর ভোগান্তি। সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
দুপুরে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রকিবুল হাসান। রকিব, যে কোনো অভিযানের শুরুতেই আমরা দেখি যে খুব জোরে সোরে শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত আর উচ্ছেদ অভিযানটা যে কোনো কারণেই হোক সফল হয় না, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। তো এই অভিযানে বলা হচ্ছে যে উভয় তীর দখলমুক্ত না হওয়া পর্যন্ত চলবে। এই বিষয়ে কর্তৃপক্ষ আর কি জানিয়েছে? আসলে দেখুন যে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে যে বিআইডব্লিউটিএ হাইকোর্টের নির্দেশে যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে, এটা কিন্তু পর্যায়ক্রমে তারা চালিয়ে আসছে এবং আমরা কিন্তু যেই বিষয়গুলি দেখতে পাচ্ছি যে আসলে তাদের উচ্ছেদ অভিযানের পরবর্তীতে যেই প্রভাবশালী দখলদারীরা আছে তারা কিন্তু আবার পুনরায় সেই জায়গাটি দখল করে নিচ্ছে। আপনাকে একটু দেখাতে চাই যে নারায়ণগঞ্জের যেই নদীর বন্দর খেয়াঘাট এলাকায় এখানে কিন্তু বিআইডব্লিউটি গতকাল যখন তারা মাইকিং করেছে এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরিয়ে নেওয়ার জন্য, এবং পরবর্তীতে কিন্তু তারা আজ সকাল থেকেই কিন্তু তারা প্রায় 50-60টি দোকান, আধা পাকা কাঁচা পাকা দোকানপাট তারা কিন্তু নিজ দায়িত্বে সরিয়ে নিয়েছেন এবং আমরা কিন্তু এই বিষয়টি সকাল থেকেই এসে দেখতে পেরেছি। এবং পাশে একটি প্রায় 400 স্কোয়ার ফিটের যেই একটি মার্কেট, যুবরাজ মার্কেট, এই মার্কেটটিতে আমরা তখন বিআইডব্লিউটি উচ্ছেদ অভিযান চালিয়েছে। তারা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছে। এই কারণে কিন্তু মামলার জটিলতার কারণে তারা উচ্ছেদে এসেও কিন্তু সেই বিষয়টি তারা এখানে উচ্ছেদ করতে পারেন। এবং এই বিষয়ে আমি জানতে চাইব নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উনি আসলে জানাবেন যে তার কাছ থেকে জানতে চাইব তারা উচ্ছেদে কি কি বিষয়ে তারা চালাচ্ছে। আমরা মহামান্য আদালতের 3503/2009 রিট পিটিশনের নির্দেশনা মোতাবেক আমরা আজকে বন্দর থানায় শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে উচ্ছেদ অভিযান শুরু করেছি এবং গতকালকে যখন আমরা মাইকিং করেছি, মাইকিং করার পরে 1/2 শতাধিক স্থাপনা তারা ইতিমধ্যেই সরিয়ে নিয়েছে। আমাদেরকে উচ্ছেদ হওয়া পর্যন্ত তারা অপেক্ষায় থাকেনি, এটা একটা পজিটিভ দিক। আবার আর কি কি উচ্ছেদ করবেন? আমরা আজকে ডিপিটিসি পর্যন্ত যাব এবং ডিপিটিসি পর্যন্ত যত অবৈধ স্থাপনা পাবো সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করব এবং এই ক্ষেত্রে কোনো স্থাপনা তারা হাইকোর্টের রিটের কাগজ দেখিয়েছে, সেখান থেকে স্ট্যাটাস কো নির্দেশনা পেয়েছে, এই জন্য আমরা ওইটাতে হাত দিইনি। আমরা অচিরে এটাকে স্ট্যাটাস কো থেকে অবমুক্ত করব এবং খুব দ্রুত এটা আমরা উচ্ছেদের দিকে আগাবো। আমাদের এটা একটা কমিটমেন্ট যে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেব এবং সেখানে যত ধরনের বাধা আসে সেই বাধাগুলিকে আইনগতভাবে আমরা অপসারণ করব। আমরা দেখছি যে উচ্ছেদ করার পরও আবার সেই সব এলাকায় অবৈধ স্থাপনা গড়ে উঠছে। আচ্ছা, ইতিমধ্যে আমরা একটা বৃহৎ প্রকল্প হাতে নিয়েছি, নদীর পারে ওয়াকওয়ে স্থাপন, নদীর পারে আপনার বিভিন্ন ধরনের এই মানে গাছপালা। আসলে নারায়ণগঞ্জ থেকে এই সর্বশেষ ছিল আমার কাছে এই তথ্য। জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল হাসান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের ফল চ্যালেঞ্জ করে আইনি লড়াই সবে শুরু হয়েছে বলে মন্তব্য করেছে ট্রাম্প শিবির। ট্রাম্পের ঘনিষ্ঠ ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকএনালি বলেন, নির্বাচন শেষ হতে এখনও অনেক বাকি। ট্রাম্পের এই মুখপাত্র আবারও নির্বাচনে কারচুপির বেশ কিছু অভিযোগ আনেন, তবে জালিয়াতির অকাট্য কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। ইলেকটোরাল ভোটে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে দেখা গেছে, তবে ট্রাম্প এখনও হার মানতে নারাজ। এদিকে ট্রাম্প শিবিরের আইনি লড়াইয়ের যথাযথ জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে বাইডেন শিবিরও। 4 বছরের শাসনামলে অসংখ্য অভিযোগের মুখে পড়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার অনেকগুলোই শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল নারী কেলেঙ্কারি, রাশিয়ার সাথে গোপন আঁতাত এবং কর ফাঁকির অভিযোগ। বিদায়ের সময়ও ট্রাম্পের বিরুদ্ধে এসেছে ভোটের ফল গণনা নিয়ে মিথ্যাচারের অভিযোগ। And defend the Constitution of the United States. The Constitution of the United States. 2016 সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠে নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ। মার্কিন গোয়েন্দা সংস্থার অভিযোগ, ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচারে বিঘ্ন ঘটানো এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক বিভেদ বাড়ানোই ছিল মস্কোর লক্ষ্য। এসব কাজে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে মস্কোর সংশ্লিষ্টতা উঠে আসে তদন্ত প্রতিবেদনে, যদিও শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়নি।
2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন সাবেক মডেল অ্যামি ডরিস। এর পরপরই একই অভিযোগে সোচ্চার হন অন্তত 26 নারী। মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে $1,30,000 বিনিময়ে সমঝোতার অভিযোগও ছিল ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট যিনি অভিশংসনের মুখে পড়েন। ইউক্রেন প্রশ্নে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ায় তাকে অভিশংসন করে কংগ্রেসের নিম্নকক্ষ। তবে উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব নাকচ হয়ে যায়। ট্রাম্পের বিরুদ্ধে ওঠে বিপুল পরিমাণ কর ফাঁকির অভিযোগও। অক্টোবরে নিউ ইয়র্ক টাইমস জানায় 2 বছরে মাত্র $750 করে আয়কর দিয়েছেন তিনি। আর গত 15 বছরের মধ্যে 10 বছর আয়কর দেননি $1। অবশ্য এই অভিযোগও যথারীতি উড়িয়ে দেন ট্রাম্প। পরে বাইডেনের সঙ্গে বিতর্কে বিষয়টি অস্বীকার করে লাখ লাখ ডলার আয়কর দেওয়ার দাবি করেন তিনি। 2020-এর নির্বাচনে ভোট গণনার প্রাথমিক পর্যায়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেন ট্রাম্প, আনেন ভোট কারচুপির অভিযোগও। ভিত্তিহীন মন্তব্যের কারণে ট্রাম্পের বক্তব্য প্রচার বন্ধ করে শীর্ষস্থানীয় মার্কিন গণমাধ্যম এনবিসি, এবিসি ও সিবিসি। সিএনএন ও ফক্স নিউজ সম্প্রচার অব্যাহত রাখলেও ট্রাম্পের দাবি মিথ্যা বলে বরাবরই উল্লেখ করে। পরে ভোট কারচুপির অভিযোগের প্রমাণ মেলেনি বলে জানান ফেডারেল ইলেকশন কমিশনার এলেন উইনট্রব। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক টুইটে এই কথা জানান তিনি। এ সময় প্রতিদিন দায়িত্ব পালনের জন্য এসপারকে ধন্যবাদ জানিয়ে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ক্রিস্টোফার সি মিলারকে মনোনীত করেন ট্রাম্প। এদিকে সিএনএন জানায় নানা বিষয় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মনোমালিন্য চলায় এসপার নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি পুলিশের নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিক্ষোভ দমনে ট্রাম্প সেনা ব্যবহারের হুমকি দিলে তা সরাসরি বিরোধিতা করেছিলেন এসপার। এরপর থেকেই ট্রাম্প ও তার নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়ানের সাথে সম্পর্কের অবনতি হতে শুরু হয় মার্ক এসপারের। করোনা মোকাবেলা ইস্যুতে জনগণকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিক উল্টো বার্তা দিলেন মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ারের উইলমিংটনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মাস্ক পরুন আর এই ছোট একটা কাজের মাধ্যমেই বাঁচবে জীবন। শুধু মাস্ক পরার মাধ্যমেই এই মহামারী থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক বিরোধ ভুলে জনগণকে একসাথে মহামারী মোকাবেলার আহ্বান জানান তিনি। এছাড়াও বক্তৃতায় করোনা মোকাবেলায় নতুন একটি টাস্ক ফোর্সের নামও রাখেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট। এর আগে জলবায়ু পরিবর্তন, অর্থনীতি এবং বর্ণবাদ মোকাবেলায় নতুন একটি ওয়েবসাইট চালু করেন জো বাইডেন ও কামালা হ্যারিস। ঠিক 20 বছর আগে টেস্ট আঙিনায় পা রেখেছিল বাংলাদেশ। 2000 সালের 10 নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অভিষেক টেস্টে ভারতের মুখোমুখি হয়েছিল টাইগাররা। তারপর থেকে বনেদি ক্রিকেটে 119টি ম্যাচ খেলে 89 হারের বিপরীতে জয় মাত্র 14টি আর ড্র করেছে 16 ম্যাচ। 2 দশকে টেস্ট আঙিনায় বাংলাদেশের যেন গৌরবের থেকে যন্ত্রণা রেকর্ডই বেশি। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্টের ফলাফল বলে দেয় কতটা দাপট ছিল বাংলাদেশের। ইনিংসও 106 রানের জয়ে দু দলের পার্থক্য স্পষ্ট। তবে বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের ইনিংস হার বলছে অন্য কথা। আসলে জিম্বাবুয়ে পাকিস্তানের বিপক্ষে ভিন্ন ফল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রকৃত অবস্থান তুলে ধরেছে। এমন না যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দলকে হারায়নি বাংলাদেশ, কিন্তু গৌরবের রেকর্ড ম্লান হয়ে যায় টাইগারদের অধারাবাহিক পারফরমেন্সে। এখন পর্যন্ত 119 টেস্ট খেলেছে বাংলাদেশ, 14 জয়ের বিপরীতে 89 হার। ড্র হওয়া 16 টেস্টের অনেকটিতে ছিল বৃষ্টিবাগরা। এর মধ্যে 44 টেস্টে জুটেছে ইনিংস হারের হতাশা। দুর্জয়ের হাত ধরে শুরু এখন টেস্ট অধিনায়কত্ব মুমিনুলের কাঁধে। 2 দশকে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু সাদা পোশাকে এখনো নিচেই পড়ে আছে বাংলাদেশ। বছর জুড়ে খুব বেশি টেস্ট না খেলার আক্ষেপ দীর্ঘদিনের, অথচ এবছরই সবচেয়ে বেশি টেস্ট খেলার সুযোগ এসেছিল মুমিনুলদের। কিন্তু করোনা মহামারীতে স্থগিত হয়েছে 11 টেস্ট। সব ঠিক থাকলে ঘরের মাঠে উইন্ডিজ সিরিজ দিয়ে টেস্টে ফিরবে বাংলাদেশ। নতুন বছরে নতুন শুরুর চ্যালেঞ্জে ভাগ্য বদলের আশা টাইগারদের।
মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ আইপিএল এর মেগা ফাইনাল। শিরোপা লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। পঞ্চমবার চ্যাম্পিয়ন হতে মুখিয়ে মুম্বাই, অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠে বাজিমাতের লক্ষ্য দিল্লির। দুবাইয়ে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। একদল রেকর্ড 4 বারের চ্যাম্পিয়ন, আর প্রতিপক্ষ এই প্রথম ফাইনালের মঞ্চে। কাগজ কলমের হিসেবে এবারের আইপিএল ফাইনালে হট ফেভারিট মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিতের দলকে রুখে দিয়ে স্বপ্নের ট্রফি জিততে পারবে কি দিল্লি, নাকি মুম্বাইয়ের শ্রেষ্ঠত্বে শেষ হবে 13তম আসর? মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইটস ওয়ান ফ্যামিলি। ঐক্য মুম্বাইয়ের বড় শক্তি। দলটি পরিবারের মতো, সব সদস্যরা জানে যে কোনো অবস্থায় পুরো দলের সমর্থন পাবে। ভালো বা খারাপ যে কোনো সময় আমরা একতাবদ্ধ থাকি, হাল ছাড়ি না। এবারের আসরে মুম্বাই দিল্লি মুখোমুখি হয়েছে 3 বার। 2 লেগের সঙ্গে দেখা হয়েছিল কোয়ালিফায়ারে, কোনোবারই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি দিল্লি। শ্রেয়াসের দল দ্বিতীয় হয়ে উঠেছে প্লে অফে, কিন্তু শীর্ষে থাকা মুম্বাই বধের মন্ত্র যেন অজানা তাদের কাছে। পরিসংখ্যান এড়িয়ে ফাইনালে দিল্লি জ্বলে উঠলে অবাক হওয়ার কিছু নেই। স্টয়নিশ, পান্ত, আয়ার নিজেদের দিনে ম্যাচ জয়ে সিদ্ধহস্ত। তাদের সবচেয়ে বড় ভরসা শিখর ধাওয়ান। 2 সেঞ্চুরি 4 50-তে আসলে দ্বিতীয় সর্বোচ্চ রান ধাওয়ানের। আছেন ফর্মের তুঙ্গে মুম্বাইয়ের ঈশান কিষান, ডি কক, সূর্যকুমার যাদব। এদের যে কেউ হতে পারে ফাইনালের নায়ক। ধাওয়ান সামনে থেকে নেতৃত্ব দেয়, এটা দারুণ ব্যাপার। তার অভিজ্ঞতা সমৃদ্ধ, ধাওয়ানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দু দলের পেস ব্যাটারি সমানে সমান। টুর্নামেন্ট জুড়ে রাবাদা নোকিয়া জুটি যেমন ত্রাস ছড়িয়েছে, তেমনি বোল্ট বুমরাও ছিলেন বিধ্বংসী। 29 উইকেট নিয়ে সবার উপরে রাবাদা। তবে গড় আর ইকোনমির তুলনায় বুমরা আরও কঠিন। ফাইনালে এই 2 পেসারের দ্বৈরথ গড়ে দিতে পারে পার্থক্য। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।